আসসালামু আলাইকুম। লিন্ত্রিক এমন এক কালো জাদু যার মাধ্যমে যে কোনো ব্যক্তিকে নিজের প্রেমে পুরোপুরিভাবে পাগল করা সম্ভব, এমনকি যে কারোর সংসারও ভেঙে দেওয়া সম্ভব। আন্দিনী নামের এক মেয়ের হাজবেন্ড আরিওর ওপর করা হয় এই ভয়ানক কালো জাদু। এর ফলে তার হাজবেন্ড তো তার থেকে দূর হয়ে যায়, তার পাশাপাশি এক ভয়ানক শয়তান জিন পড়ে যায় তার পিছে। এমনকি এই কালো জাদুর হাত থেকে বাঁচাতে গিয়ে তার আপন বোন এবং আঙ্কেলের মৃত্যু পর্যন্ত হয়। তাদের উপর করা এই কালো জাদুর পেছনে রয়েছে এক রহস্যময় কারণ যা কেউ কল্পনায়ও ভাবতে পারবে না। তাই চলুন আর দেরি না করে সরাসরি চলে যাওয়া যাক গল্পে এবং জানা যাক কেই বা এই কালো জাদু করেছিল আন্দিনী এবং তার হাজবেন্ডের উপর। গল্পের শুরুতে আমরা ইন্দোনেশিয়ার এক ব্যস্ত বাজারের দৃশ্য দেখতে পাই, যেখানে একজন রহস্যজনক মহিলাকে আমরা দেখতে পাই যে কিনা একটা বিশেষ দোকানের দিকে এগিয়ে যাচ্ছিল। এই বিশেষ দোকানে মহিলাদের ভিড় লেগেছিল। তারা সকলে এখানে আয়ু নামক একজন মহিলার কাছে এসেছিল কালো জাদু করতে। কেউ বা কালো জাদু করতে চাইছিল নিজের হাজবেন্ডের ওপর, কেউ বা প্রেমিকের ওপর, কেউ নিজের সংসার বাঁচাতে চাইছিল, কেউ আবার ভাঙতে চাইছিল অন্যের সংসার। এরই মাঝে ওই মহিলা সেখানে আসে এবং একটা কাগজের টুকরো এগিয়ে দেয় আয়ুর দিকে। এই কাগজের টুকরে লেখা ছিল লিন্ত্রিক। এটা এক প্রকার কালো জাদু ছিল যা পুরনো দিনে কাউকে নিজের প্রেমে পাগল করার জন্য করা হতো। এই রহস্যময় মহিলাটি আরিও নামক একজন লোকের উপর এই কালো জাদু করতে এসেছিল, যেটা জানার পর আয়ু কালো জাদুটি করতে আরম্ভ করে। সেখানে আরিওর ছবিও আমরা দেখতে পাই, যেটা ওই মহিলা নিজের সাথে করে নিয়ে এসেছিল। আয়ু এখানে কিছুটা রিচুয়াল করে জানায় আরিও এখন আর তাকে একদমই ভালোবাসে না, তাই তার মনে ভালোবাসা জাগানোর জন্য অনেক টাকা খরচ করতে হবে। একথা শোনা মাত্রই ওই মহিলা আয়ুর দিকে একটা টাকার প্যাকেট এগিয়ে দেয়। ফলে আয়ু এবার খুশি হয়ে যায় এবং কালো জাদুটি সম্পন্ন করার জন্য সে নিজের অ্যাসিস্ট্যান্টের সাথে পৌঁছে যায় একটা গোরস্থানে। কেননা এই কালো জাদু করতে তাদের একটা লাশের প্রয়োজন হবে। কবর খুঁড়ে একটা লাশের মুখের ভেতরে পুড়ে দেওয়া হয় কালো জাদুর ওই কাগজটি। আয়ু এখানে ওই মহিলার কাছ থেকে আরিওর আন্ডারওয়্যার চেয়ে নেয়। এটা দিয়েই বাকি কালো জাদু সম্পন্ন করা হয়। আমরা এই কালো জাদুর এক ভয়ানক রিচুয়ালের দৃশ্য দেখতে পাই, যেখানে আয়ুর পাশাপাশি অনেকেই উপস্থিত ছিল এবং পাগলের মতো অদ্ভুত ডান্স করছিল। তারা দূর থেকে এই সব কিছু দেখছিল ওই মহিলা। রিচুয়ালের শেষের দিকে আমরা সেখানে অসংখ্য পচংকে দেখতে পাই, সেই সাথে দেখতে পাই এক ভয়ানক শয়তান জিনকে। এখন এখান থেকে দৃশ্য পরিবর্তিত হয় এবং পরদিন সকালে আমরা আরিওকে দেখতে পাই, যার সদ্য বিয়ে হয়েছিল আন্দিনী নামক এক মেয়ের সাথে। তারা তাদের এই বৈবাহিক জীবনে অনেক বেশি খুশি ছিল। আরিও আন্দিনীকে অনেক ভালোবাসত, সেই সাথে আন্দিনীও আরিওর খুব খেয়াল রাখত। আজ তো সে তার জন্য তার পছন্দের খাবারও বানিয়েছিল, যেটা প্রথমবার আন্দিনীর রেস্টুরেন্টে এসে আরিও খেয়েছিল এবং আন্দিনীর প্রেমে পড়ে গিয়েছিল। এখন তৈরি হয়ে আরিও আন্দিনীকে নিয়ে রওনা দেয় তার রেস্টুরেন্টের উদ্দেশ্যে, যেখানে আগে থেকেই আমারা এসেছিল। আমারা হলো আন্দিনীর বোন। আমারা এখানে তাদের মামার সাথে এসেছিল। তারা রেস্টুরেন্ট থেকে যাওয়ার আগে আন্দিনীর জন্য অপেক্ষা করতে থাকে। এরই মাঝে আন্দিনী এবং আরিও সেখানে পৌঁছে যায়। তার সাথে কুশল বিনিময় করে তারা দুজন সেখান থেকে রওনা হয়। তবে এখানে আন্দিনীর আঙ্কেল আরিওর উপর একটু রেগেছিল, যেটার কারণ ছিল আরিওর বাবা মা তারা কেন বিয়েতে আসেনি। এছাড়া এখনো পর্যন্ত আন্দিনীকে আরিও তার বাবা মায়ের সাথে দেখা করায়নি। তাই আরিও এখানে আন্দিনীকে বলতে থাকে যে তার বাবা মা বৃদ্ধ, তাদের কাছে এনাফ টাকা নেই এখানে আসার মতো, তাই সে তাদেরকে জোর করতে চায় না। আন্দিনী তার ব্যাপারটা বুঝে নেয়। এখন আরিও বেরিয়ে যায় অফিসের উদ্দেশ্যে। আন্দিনী ভেতরে আসে এবং রেস্টুরেন্টটি চালু করে। সেখানে তাকে সাহায্যের জন্য দুজন ছেলে মেয়ে ছিল, ইয়ান্ত এবং লিলিন। তাদের দুজনের সাহায্যে আন্দিনীর এই রেস্টুরেন্ট খুব ভালোভাবে চলছিল। লোকজনের ভিড় সবসময় লেগেই থাকতো, বিশেষ করে তার ছাগলের মাথার ওই স্পেশাল রান্নাটার জন্য। তবে আজ এক অদ্ভুত ঘটনা ঘটে। কাস্টমারদের মধ্যে থাকা একজন ছোট্ট ছেলে ভিডিও করছিল। তখনই আচমকা রান্না করা ওই ছাগলের মাথাটি চোখ মেলে পড়ে, যা দেখে চমকে ওঠে ওই ছোট্ট বাচ্চাটি। সে এটা খেতে ভীষণ ভয় পাচ্ছিল। এমন সময় রান্নাঘর থেকে কিছু অদ্ভুত আওয়াজ শুনতে পায় এবং ছেলেটি সেদিকে এগিয়ে যায়। সে মোবাইল নিয়ে ভিডিও করতে করতে রান্নাঘরে প্রবেশ করে। সেখানে আগুনের কাছ থেকে সে ছাগলের ডাক শুনতে পায়। সেখানে গিয়ে সে কিছুই দেখতে পায় না। এমন সময় বাইরে থেকে ওই ডাক ভেসে আসে।
সে সেদিকে গিয়ে দেখতে পায় সেখানে কেউই নেই। তবে আমরা দেখতে পাই সেখানে থাকা একটা গর্তে এই মাথার হাড়গোড় ফেলে রাখা হয়েছিল। এমন সময় চুলোর উপরে থাকা একটা কড়াই থেকে আওয়াজ ভেসে আসে। এবার বাচ্চা ছেলেটি ক্যামেরা অন করে সাহস করে ওই ঢাকনা খোলার চেষ্টা করে। এমন সময় এক জীবন্ত ছাগলের মাথা দেখা যায় যে কিনা ডেকে ওঠে। সে ভয়ে কেঁপে ওঠে। ঠিক তখনই সেখানে চলে আসে ইয়ান্তও তার চিৎকার শুনে ভয় পেয়ে গিয়েছিল। ছেলেটি যখন তাকে ওই ছাগলের ব্যাপারে বলে তখন সে ঢাকনা তুলে চেক করে, সবকিছু স্বাভাবিক ছিল। তারা তো বুঝতেও পারে না যে এই সবকিছু মূলত একটা আভাস ছিল আসন্ন এক ভয়ানক বিপদের, যা ওই রাতেই আন্দিনীর বাড়িতে প্রবেশ করে। আগুনের এক ফুলকি আমরা তার বাড়িতে প্রবেশ করতে দেখতে পাই, যা জিনের আগমনের ইঙ্গিত ছিল। ওই সময় আন্দিনী বাড়িতে একা ছিল। সে যখন বিছানা ছেড়ে যাচ্ছিল তখন আচমকা তার মনে হয় চাদরের নিচ থেকে কেউ যেন উঠে দাঁড়িয়েছে। তবে পিছে ঘুরতেই সে সবকিছু স্বাভাবিক দেখতে পায়। এরই মাঝে রান্নাঘর থেকে আওয়াজ ভেসে আসে। সে দেখতে পায় সে চুলাটি নিভাতে ভুলে গিয়েছে। তাই সে চুলাটি নিভিয়ে ফিরে আসছিল। এমন সময় সামনে পর্দার পেছনে কাউকে যেন দেখা যায়। সে তার দিকে এগিয়ে আসে। এমন সময় চুলাটিও আপনা আপনি জ্বলতে আরম্ভ করে। আন্দিনী সামনে তাকাতেই দেখতে পায় এবার তার সামনে পড়ে আছে একটা পচং, যেটা ভয়ানকভাবে তার দিকে এগোতে থাকে। আর এই দৃশ্য দেখে আন্দিনী ভয় পেয়ে যায় এবং তার ঘুম ভেঙে যায়। সে বিছানায় একা ঘুমিয়েছিল। এমন সময় সে দেখতে পায় আলমারির উপর বসে আছে ওই পচং, যেটা কিনা তার উপর হামলে পড়ে এবং এবার তার সত্যি সত্যি ঘুম ভেঙে যায়। চিৎকার শুনে আরিও তার কাছে ছুটে আসে এবং তার হুঁশ ফিরিয়ে তাকে বোঝায় যে সে স্বপ্ন দেখছিল। এখন আরিও অফিস থেকে ফিরে গোসল করতে চাইছিল, যেখানে আন্দিনী বাথট্যাবে তাকে সবকিছু রেডি করে দেয়। এখানে আন্দিনীকে আরিও প্রমিস করে যে সে তাকে ছেড়ে কখনোই দূরে যাবে না। ওই সময় আমরা এক বিশাল বড় বাংলো দেখতে পাই, যেখানে ওই রহস্যময় নারী ছিল, যে কিনা আয়ুকে দিয়ে আরিওর উপর কালো জাদু করেছিল। সে এখানে আরিওকে মেসেজ করছিল যে সে কখন আসবে। মেসেজের কোনো রিপ্লাই না পেয়ে সে এবার আরিওকে কল করে। ওই সময় আরিও শুয়েছিল, যেখানে এই কল দেখে সে ফোনটি নিয়ে দ্রুত বাইরে চলে যায়। ওই সময় আন্দিনী ঘুমিয়ে থাকার ভান ধরলেও আসলে সে ঘুমিয়েছিল না। আরিওকে এইভাবে লুকিয়ে লুকিয়ে কথা বলতে যেতে দেখে তার সন্দেহ হয়। তাই সে তার পিছু পিছু বেরিয়ে যায় এবং লুকিয়ে লুকিয়ে কথা শোনার চেষ্টা করে। ওই সময় আরিওকে ওই মহিলা জিজ্ঞাসা করছিল যে সে কেন ফিরে আসছে না। আরিও বলতে থাকে যে সে সারাদিন কাজ করে অনেক বেশি ক্লান্ত, সে তার সাথে পরে কথা বলবে। কিন্তু ওই মহিলা অর্থাৎ নরা কোনোভাবেই তার কথাই গুরুত্ব দিতে চায় না। এরই মাঝে আন্দিনী কাছাকাছি চলে আসলে আরিও সেটা টের পেয়ে যায়। তাই তো সে আচমকা আন্দিনীর পিছে চলে আসে। আন্দিনী এখানে বাহানা করে যে সে পানি খেতে এসেছিল। এরপর আরিওকে জিজ্ঞাসা করা হলে যে সে কার সাথে ফোনে কথা বলছিল, আরিও তার এক কলিগের নাম নেয় এবং বলে আগামীকাল তাদের অন্য শহরে যেতে হবে বিজনেস ট্রিপের জন্য। তাদের কথা থেকে আমরা বুঝতে পারি যে আরিওর প্রায়ই এরকম বিজনেস ট্রিপে যাওয়া লাগতো। এখন পরদিন তাকে আন্দিনী অফিস পর্যন্ত এগিয়ে দিতে যায়, যেখানে ওই কলিগের সাথে তার দেখা হয় যার কথা আরিও বলেছিল। আন্দিনী এখানে তাকে ডেকে তাদের ট্রিপের জন্য বানানো নাস্তা তার হাতে তুলে দেয়, যেটা দেখে লোকটি বেশ অবাক হয়, যেন সে আজকের এই ট্রিপের ব্যাপারে কোনো কিছু জানতোই না। যদিও আরিও ব্যাপারটা সামলে নেয়, কিন্তু আন্দিনীর মনে একটু হলেও সন্দেহ জাগে। তবে আরিও তাকেও সামলে নেয়। এখন এখান থেকে দৃশ্য পরিবর্তিত হয় এবং আন্দিনীর বোন আমারাকে আমরা দেখতে পাই, যে কিনা কফিনের নেম প্লেটে নাম লিখছিল। এর মাঝে তার আঙ্কেল তাকে মনে করিয়ে দেয় যে দুপুরবেলা আন্দিনীর রেস্টুরেন্ট থেকে খাবার আনতে হবে। তখনই আমারাকে দূরে আমরা দেখতে পাই যে কিনা বেরিয়ে যাচ্ছিল। আর এটা দেখে তার আঙ্কেলের আর বুঝতে বাকি থাকে না যে আমারা রোগসুকমো নামক একটা রিচুয়াল পারফর্ম করছে, যে রিচুয়ালের দরুন আমারা পাশে থাকা একটা কফিনের ভেতরে শুয়ে আছে এবং নিজের একাধিক প্রতিবম্ব ক্রিয়েট করছে চারপাশে। তাই তো সে তাকে ডেকে তোলে। তাদের কথা থেকে আমরা বুঝতে পারি এই সকল রিচুয়াল আমারাকে তার আঙ্কেলই শিখিয়েছিল। আমারা তো শুধুমাত্র তার সাথে মজা করছিল, সেই সাথে এই রিচুয়ালের প্র্যাকটিস করছিল। এখন এরপর আমরা আমারাকে দেখতে পাই যে কিনা রেস্টুরেন্টে এসেছিল আন্দিনীর কাছ থেকে খাবার নিতে। তবে সে এখানে পুরো রেস্টুরেন্ট ফাঁকা দেখে একটু অবাক হয়। এই ব্যাপারে সে লিলিনকে জিজ্ঞাসা করে। লিলিন বলে গত কিছুদিন ধরে তাদের রেস্টুরেন্টে একদমই কাস্টমার আসছে না, এমনকি এর কারণে তাদের অনেক খাবার নষ্টও হচ্ছে। আমরা আন্দিনীকে দেখতে পাই যে কিনা নষ্ট খাবারগুলো রেস্টুরেন্টের পিছে থাকা ওই গর্তে ফেলতে গিয়েছিল।
আমরা এখানে লিলিনকে বলে দেয় যে সে আজ রাতে আন্দিনীর সাথেই থাকবে। একে তো আরিও নেই, এর উপর আবার রেস্টুরেন্টের কারণে আন্দিনীর মন খারাপ হতে পারে। কথা বলে সে চলে যাচ্ছিল, এমন সময় তাদের রেস্টুরেন্টে একজন কাস্টমার আসে, যা দেখে লিলিন খুশি হয়ে যায় এবং তার দিকে ছুটে চলে যায়। সে তাকে অর্ডার দিতে বললে আমরা বুঝতে পারি এটা আর কেউ নয় বরং নরা ছিল, অর্থাৎ সেই মহিলা যে কিনা আরিওর উপর কালো জাদু করেছিল। সে লিলিনকে তার জন্য এই রেস্টুরেন্টের স্পেশাল খাবার নিয়ে আসতে বলে। আমরা প্রথমবারের মতো নরার ফেস দেখতে পাই। সে রেস্টুরেন্টে বসেছিল, এমন সময় তার অর্ডারকৃত খাবারটি নিয়ে আসে আন্দিনী। নরা আজকের রেস্টুরেন্ট ফাঁকার ব্যাপারে জিজ্ঞাসা করে, তখন আন্দিনী বলে নর্মালি এরকমটি থাকে না। তখন নরা তাকে বলে যেহেতু রেস্টুরেন্টটি ফাঁকা তাই সে যেন তার সাথে বসে, কেননা তার একা খেতে একদমই ভালো লাগে না। আন্দিনীও তার একমাত্র কাস্টমারকে অখুশি করতে চাইছিল না, তাই সে তার সাথে গিয়ে বসে। আন্দিনী এখানে নরার হাতে খুব সুন্দর নেল পালিশ দেখতে পায়, আর সেটার প্রশংসা করলে নরা তার দিকে এগিয়ে দেয় নেল পালিশটি। তবে আন্দিনী সেটা নিতে চাইছিল না, তার হাতের অবস্থা খুবই খারাপ ছিল। তাই নরা বলে হাজবেন্ডকে ধরে রাখতে হলে তার নিজের যত্ন নিতে হবে। এরই মাঝে নরার কাছে মেসেজ আসে, তাই সে ব্যস্ততার কারণে না খেয়েই সেখান থেকে বের হয়ে যেতে চায়। সে আন্দিনীকে পুরো টাকাটার সাথে আরও কিছু এক্সট্রা টাকা দেয়, যা দেখে আন্দিনী একটু অবাক হয়। সে এক্সট্রা টাকাটা নিতে চাইছিল না, তবে নরা তাকে জোর করে ওই টাকাটা দিয়ে তখনই সেখান থেকে বেরিয়ে যায়। ওই দিন বাজারে আমরা ইয়ান্তকে দেখতে পাই। সে এখানে নরা এবং আরিওকে একসাথে দেখে ফেলে, ফলে বুঝতে পারে আরিও মিথ্যা বলেছে। সে শহরের বাইরে যায়নি, বরং অন্য একজন মহিলার সাথে আছে। এদিকে এই ব্যাপারে কোনো কিছু না জানা আন্দিনীর সাথে ওই রাতে আমারা থাকতে আসে, যেখানে বেশ কয়েকদিন কেটে যাওয়ার পরও আরিওর কাছ থেকে কোনো রকম মেসেজ না পেয়ে আন্দিনীর ভীষণ মন খারাপ হচ্ছিল। সে এখানে তার রেস্টুরেন্টে আসা ওই মহিলা অর্থাৎ নরার কথাও আমারাকে বলে এবং তার নেল পালিশের কথাও বলে। আমারা বুঝতে পারে আন্দিনীর ইনসিকিউরিটি ফিল হচ্ছে, তাই সে বলতে থাকে যে আরিও যদি ভালো নখের বা ভালো চেহারার পেছনে যায় তাহলে আমারা তাকে শেষ করে দিবে। এটা নিয়েই তারা দুই বোন মজা করছিল। এমন সময় উপরে থাকা অ্যাটিক থেকে আওয়াজ ভেসে আসে, ফলে আমারা এবং আন্দিনীর মনে হচ্ছিল যে ভেতরে কোনো বিড়াল আটকা পড়েছে কিনা, যে কারণে তারা দুজন মিলে ভেতরে দেখার চেষ্টা করে। উপরে উঠেছিল আন্দিনী, উপরে কিছু দেখা যাচ্ছিল না, যে কারণে সে আমারাকে বলে তাকে টর্চ এনে দিতে। আমরা টর্চ এনে দিয়ে যখন সেটা জ্বালানোর চেষ্টা করছিল তখন উপরে অ্যাটিকে আমরা ওই পচংটিকে দেখতে পাই। তবে তারা এটা দেখতে পায় না এবং আন্দিনী ওই টর্চের সাহায্যে ভেতরটা ভালো করে চেক দেওয়ার চেষ্টা করে। আমরা সেখানে আবারও ওই পচংটিকে দেখতে পেলেও আন্দিনী সেটাকে দেখতে পাই না, ফলে সে কোনো কিছু না পেয়ে সেখান থেকে চলে যায়। তবে আমরা বুঝতে পারি এই বাড়িতে অস্বাভাবিক কিছু তো নিশ্চয়ই আছে, যার আবাসস্থল ওই অ্যাটিকে। এখন ঘুমানোর আগে আন্দিনী এইসব ব্যাপারেই ভাবছিল, যদিও আমরা এই ব্যাপারে খুব একটা গুরুত্ব না দিয়ে ঘুমাতে চলে যায়। আন্দিনীও শুয়ে পড়ে এবং হঠাৎই তার মনে হয় কম্বলের নিচ থেকে কিছু একটা তার পা ছুঁয়ে যাচ্ছে। সে যখন দেখে আমরা ঘুমিয়ে আছে তখন সে দ্রুত কম্বল সরায় এবং একটা সাপকে নিচে নেমে যেতে দেখে। সে ঘাবড়ে যায় এবং ঝুঁকে বিছানার নিচে চেক দেয়। তখনই সে তার সামনে মাস্ক পরা আমারাকে দেখতে পায়। ঘাবড়ে গিয়ে উপরে এসে দেখতে পাই আমরা তো তখনও শুয়ে আছে। আমরা জিজ্ঞাসা করে কি হয়েছে। আন্দিনী তখন ওই সাপের কথা বললে সে অনেকটা ঘাবড়ে যায় এবং তারা দুজন মিলে পুরো রুমটা চেক দেয়। তবে সেখানে কোথাও সাপ না দেখে আমরা মনে করে তার বোন হয়তোবা তার সাথে মজা করছে। এখন এখান থেকে দৃশ্য পরিবর্তিত হয় এবং পরদিন সকালের দৃশ্য আমরা দেখতে পাই। আজও কাস্টমার না আসায় সব খাবার নষ্ট হচ্ছিল। আন্দিনী সেগুলো ফেলতে গিয়েছিল। ওই সময় রেস্টুরেন্টে এসে লিলিনকে ইয়ান্ত খুলে বলে গতকালকে দেখা নরার সাথে আরিওর কথা। তবে লিলিন এটা বিশ্বাস করতে চাইছিল না। তার মনেই হচ্ছিল না যে আরিও কখনো আন্দিনীকে ধোঁকা দিতে পারে। সে তো আন্দিনীকে ভীষণ ভালোবাসে। তখন ইয়ান্ত বলে তার কাছে প্রমাণ আছে। সে তাকে ছবি দেখাতে যাচ্ছিল, এমন সময় সেখানে আন্দিনী চলে আসে। ইয়ান্ত এবার আন্দিনীকেও সবটা খুলে বলে এবং ওই ছবি দেখাতে যায়। তবে সেলফি নেওয়ার চক্করে আরিও এবং নওরাকে ওই ছবিতে দেখাই যাচ্ছিল না, ফলে সে কিছুই প্রমাণ করতে পারে না এবং আন্দিনীও তার কথায় বিশ্বাস না করে সেখান থেকে চলে যায়। কাস্টমার না থাকায় সকাল সকাল আন্দিনী ওই দিন বাড়িতে ফিরে যায়। বাড়িতে ফিরে তার ভীষণ একাকী সময় কাটছিল। মন খারাপ থাকার কারণে তার একদমই ভালো লাগছিল না। এমন সময় কলিং বেল বাজে। তার মনে হয় আরিও ফিরে এসেছে। তবে দরজা খুলতেই সে দেখতে পায় ইয়ান্ত, লিলিন, আমারা এবং তার আঙ্কেল এসেছে তাকে সারপ্রাইজ দিতে।
কেননা তারাও বুঝতে পেরেছিল যে আন্দিনীর মন খারাপ। তারা চারজনে এখানে গেম খেলতে থাকে। অন্যদিকে তার আঙ্কেল চারিপাশে বাড়িটা দেখতে থাকে যে সবকিছু ঠিক আছে কিনা। যেহেতু তার নিজেরই আধ্যাত্মিক ব্যাপারে বেশ জ্ঞান ছিল, সে আন্দিনীর সুরক্ষার জন্য এই সব কিছু করছিল। তবে খুব শীঘ্রই সে বুঝে যায় যে এই বাড়িতে অস্বাভাবিক কিছু রয়েছে, যা রয়েছে এই বাড়ির অ্যাটিকে। তাই তো এটা চেক দেওয়ার জন্য সে অ্যাটিকে উঠে পড়ে। একটা গ্যাস লাইট জ্বালিয়ে নিয়ে সে অ্যাটিকটা ভালো করে দেখছিল। ভেতর থেকে আওয়াজ শুনে সে ভেতরের দিকে চলে যায়। এমন সময় আচমকা কেউ যেন ফু দিয়ে গ্যাস লাইটটি নিভিয়ে দেয়। বাগিও সেটা দ্রুত জ্বালিয়ে নেয় এবং আশপাশটা দেখতে থাকে। সামনে সে কিছু একটা দেখে এগিয়ে যায়। তখনই সে সেখানে ছাগলের মতো দেখতে ওই শয়তান জিনকে দেখতে পায়। সে ঘাবড়ে গিয়ে পিছের দিকে যাচ্ছিল, এমন সময় ওই শয়তান তার পিছে চলে আসে। ফলে সে ভীষণভাবে ভয় পেয়ে যায়। এমন সময় সিলিং ভেঙে যায় এবং সে নিচে এসে টেবিলের উপর পড়ে। বাকিরা ছুটে গিয়ে তাকে দেখতে থাকে যে সে ঠিক আছে কিনা। এমন সময় বাড়িতে ফিরে আসে আরিও বাড়ির এই পরিস্থিতি দেখে অনেক বেশি ক্ষেপে গিয়েছিল। সে ঠিকভাবে আন্দিনীর সাথে কথা পর্যন্ত বলছিল না। এদিকে আন্দিনীর সবকিছু ঠিকঠাক গোছগাছের কাজে লেগে গিয়েছিল, যেখানে আরিও সোফার উপর মুখ ভার করে বসেছিল। এমনকি আন্দিনীর কোনো কথার কোনো রকম জবাব পর্যন্ত সে দিচ্ছিল না। তাই আন্দিনী এখানে তাকে জিজ্ঞাসা করে যে আরিও কি ভুলে গিয়েছিল যে তার একজন স্ত্রী আছে। এই কথাই আরিও আরো বেশি ক্ষেপে যায়। সে বলতে থাকে যে সে চায় তার স্ত্রী সুন্দরভাবে গোছগাছ করে থাকুক এবং তাকে ওয়েলকাম করুক। এতদিন পর এত কষ্ট করে বাড়ি ফিরেছে সে। যে এলাকায় সে কাজ করছিল সেই এলাকায় এমনকি কোনো রকম সিগন্যাল পর্যন্ত ছিল না। সে কারোর সাথে যোগাযোগ পর্যন্ত করতে পারেনি। আর এখন এসে আন্দিনীর এই অবস্থা সে দেখছে, তার একদমই ভালো লাগছে না। এইসব বলে রাগঢাক করে সে গোসলে চলে যায়। যা দেখে আন্দিনীর এবার খারাপ লাগে এবং সে পানি গরম করে নিয়ে যায় তাকে গোসলে দেওয়ার জন্য। তবে প্রথমবারের মতো সে দরজা লক করে বাথরুমে গিয়েছিল। সেই সাথে বাথরুমের ভেতর থেকে ফোনে কথা বলার আওয়াজ শোনা যাচ্ছিল, যেখানে আরিও কাউকে বারবার বলছিল যে সে কালই ফিরে আসবে। আন্দিনী এই সকল কথা শুনে অবাক হয়ে যায়। এরই মাঝে আরিও বেরিয়ে আসলে সে তাকে এই সকল ব্যাপারে প্রশ্ন করতে থাকে। আরিওর মতে সে কাস্টমারের সাথে কথা বলছিল। সে এখানে আন্দিনীকে গোসল করে নিতে বলে, কেননা তার গা থেকে নাকি দুর্গন্ধ আসছে। আন্দিনী এতে আরো বেশি অবাক হয়, কেননা আরিওর তো সবসময় তার স্মেল পছন্দ ছিল। তবুও এইসব নিয়ে খুব একটা না ভেবে সে চলে যায় গোসল করতে। গোসলের আগে সে নখের নীল পালিশটি উঠাতে চাইছিল, তবে রিমুভার নেওয়ার সময় তার বিয়ের আংটিটি নিচে পড়ে যায়। যেটা ওঠানোর সে চেষ্টা করছিল, এমন সময় উপর থেকে শ্যাম্পু নিচে পড়ে যায়। আন্দিনী এই ব্যাপারে গুরুত্ব দেয় না। ওই সময় আমরা বাথটাবের ভেতরে ওই পচংকে দেখতে পাই, যে ব্যাপারে গুরুত্ব না দিয়ে আংটিটি উঠিয়ে আন্দিনী চলে যায় গোসল করতে। বাথটাবের ভেতরে বসে সে নীলপালিশ উঠাচ্ছিল, তবে হাতের নখ থেকে কিছুতেই নীলপালিশ উঠতে চাইছিল না। তার যেন কিছু একটা হয়ে যায় এবং সে পাগলের মতো সেটা ঘষতে থাকে। তখনই সেখানে আমরা ওই পচংকেও দেখতে পাই। শয়তান জিনের এই প্রভাবে সে নিজের নখগুলোই তুলে ফেলে। তখনই তার হুঁশ ফিরে আসে এবং তার প্রচণ্ড যন্ত্রণা করতে থাকে নখগুলাতে। সে কি করবে তা বুঝে উঠতে না পেরে দ্রুত বাথটাব থেকে বেরিয়ে আসতেই ওই শ্যাম্পুতে পা লেগে সে নিচে পড়ে যায়। মাথায় আঘাত পাওয়া অবস্থায় সে দেখতে পায় উপরে থাকা কাইচিটি তার মুখের উপর পড়তে চলেছে। সময় থাকতে সে সরে যায়, যার ফলে এই যাত্রায় কোনো মতে সে বেঁচে যায়। এখন ওই রাতে ঘুমিয়ে যাওয়ার পর গভীর রাতের দিকে আরিওর ফোন বারবার বাজতে থাকে। আন্দিনীর সন্দেহ হয়, তাই সে উঠে গিয়ে ফোনটি চেক করে এবং কল রিসিভ করে। তবে অপর পাশ থেকে কেউ কোনো কথা বলে না, যা দেখে আন্দিনীর সন্দেহ আরও বেশি বাড়ে। সে আরিওর ফোনটি আনলক করতে চাইছিল, যে কারণে সে আরিওর মুখের কাছে তার ফোনটি বারবার নেওয়ার চেষ্টা করে। তবে এতে কোনো লাভ হচ্ছিল না, আরিও বারবার নড়ে যাচ্ছিল। ফলে হতাশ হয়ে সে চলে আসবে। ঠিক তখনই ভিডিও কল আসে। সুযোগ পেয়ে আন্দিনী কলটি রিসিভ করে, তবে অপর পাশে কাউকে দেখা যাচ্ছিল না। সামনে একটা আলমারি ছিল, যার দরজা আপনা আপনি খুলে যায় এবং চাদর মুড়ি দিয়ে কেউ একজন সেখান থেকে বেরিয়ে আসে। একই সময় আন্দিনীর পেছনে থাকা আলমারির দরজাও খুলে যায় এবং কালো বিশাল আকৃতির কিছু একটা সেখান থেকে বেরিয়ে আসে। ফোনে আচমকাই চাদর মুখে ওই আকৃতি তার সামনে চলে আসলে সে ঘাবড়ে গিয়ে চিৎকার করে ওঠে। তখন ওই কালো আকৃতিও ঠিক তার পিছে ছিল। তবে তার চিৎকার শুনে ঘুম ভেঙে গিয়েছিল আরিওর। সে তার হাত থেকে ফোনটি ছিনিয়ে নেয় এবং তাকে ঘুমের মাঝে ডিস্টার্ব করতে বারণ করে ঘুমিয়ে পড়ে। এই ঘটনায় আন্দিনী অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল। এখন পরদিন সকালকার দৃশ্য আমরা দেখতে পাই।
আন্দিনী আরিয়র ব্যাগ থেকে সব জামাকাপড় বের করছিল লন্ড্রিতে দেওয়ার জন্য। তখনই সে তার ব্যাগে একটা নেল পলিশ পায়। এই লাল কালারের নেল পালিশ দেখে আন্দিনী একদমই হতবাক হয়ে যায়। তার সন্দেহ আরও প্রখর হয়ে ওঠে এবং সে তখনই আরিয়কে ঘুম থেকে ওঠায় আর তাকে এই ব্যাপারে প্রশ্ন করে। তবে আরিয়র তো এই ব্যাপারে কোনো রকম মাথা ব্যথাই ছিল না। আন্দিনীর সন্দেহ কাটানোর জন্য সে বিন্দুমাত্র চেষ্টাই করে না, যেন এই সন্দেহে তার কিছু যাই আসে না। উল্টে সে আন্দিনীকেই পাগল বলে সম্বোধন করতে থাকে। সে ভূত দেখছে, ফোনে আরিয়কে কারোর সাথে কথা বলতে শুনছে, এখন আবার এই নেল পালিশ, অর্থাৎ সেই নেল পালিশের দায়ভার পর্যন্ত নিতে চাইছিল না। সে এখানে আন্দিনীকে তার আঙ্কেল রিলেটেড উল্টোপাল্টা কথাও বলতে থাকে, যে এই সবকিছুর পেছনে তার আঙ্কেলই দায়ী। একথা শুনে আন্দিনীর রাগ হয়ে যায়। তাদের দুজনের মধ্যে তর্ক চলছিল। এরই মাঝে কলিং বেল বাজে। দেখা যায় নরা এসেছে। সে এখানে অদ্ভুতভাবে আরিয়র দিকে তাকিয়েছিল, যে ব্যাপারটা আন্দিনী লক্ষ্য করে এবং সে মনে করে আরিয় হয়তোবা দাঁড়িয়ে আছে, এজন্যই সে তার দিকে এইভাবে দেখছে। সে আরিয়কে বসে পড়তে বলে। তবে আরিয় বেচারা তো এখানে নরাকে দেখে অনেকটা ঘাবড়ে গিয়েছিল। নরাও এখানে আরিয়কে নিয়ে প্রশংসা করতে থাকে আর এরপর এক পর্যায়ে জানায় আরিয় এবং সে অনেকদিন যাবৎ একটা ব্যবসায়িক সম্পর্কে রয়েছে, অর্থাৎ নরা আরিয়র নতুন বিজনেসের কাস্টমার। সে মেয়েদের বিভিন্ন কসমেটিক্স সামগ্রী বিক্রি করছে। সে এখানে আন্দিনীর হাতে ওই নেল পালিশ দেখে বলে আরিয় তো এটাই বিক্রি করছে, আন্দিনীও কি এটা কিনেছে? ফলে আন্দিনীর এবার সন্দেহ কেটে যায়। আমরা বুঝতে পারি নরা এখানে আন্দিনীর সন্দেহ থেকে আরিয়কে বাঁচানোর জন্য এসেছিল। তবে সে কেন এই সব কিছু করছিল এটা এখনো পর্যন্ত রহস্য। এখন সে চলে যাওয়ার পর আন্দিনী যায় আরিয়র কাছে ক্ষমা চাইতে, তাকে শুধু শুধু সন্দেহ করার জন্য। সে বলতে থাকে যে তার সৌভাগ্য যে আরিয়র মতো একজন স্বামী পেয়েছে। তবে আরিয় তো এখানে তার দিকে ঘুরে পর্যন্ত তাকাচ্ছিল না, আর এর কারণ আমরা একটু পরেই বুঝতে পারি। যখন সে সেখান থেকে চলে যাওয়ার সময় আন্দিনীর দিকে ঘুরে তাকায় এবং আমরা দেখতে পাই তার চোখে আন্দিনী কতটা বিদঘুটে দেখতে। এটা হয়তোবা ওই কালো জাদুর জন্যই হচ্ছিল। আরিয়র কাছে তার সুন্দরী স্ত্রী এখন আর সুন্দর ছিল না। এখন আমরা আন্দিনীর রেস্টুরেন্টের দৃশ্য দেখতে পাই, যেখানে রেস্টুরেন্টে আজও কোনো কাস্টমার আসেনি। খাবার অনেক বেশি নষ্ট হচ্ছিল। এই সব কিছু ফেলছিল ইয়ান্ত। এখানে লিলিন তাকে দায়ী করতে থাকে যে তার বলা উল্টোপাল্টা কথার জন্যই আন্দিনী এবং আরিয়র মধ্যে ঝামেলা বেঁধেছে। আন্দিনীর মুখ দেখতে কতটা ফ্যাকাশে লাগছে, সে কতটা কষ্টে আছে, এই নিয়েই তারা কথা বলছিল। এমন সময় সেখানে আরিয় আসে। সে আন্দিনীর হাতের ওই পছন্দের খাবারটি খেতে চাইছিল, যেটা শোনা মাত্রই আন্দিনী তখনই চলে যায় রান্না করতে। এখন আরিয় খাবারের জন্য অপেক্ষা করছিল, তখনই সেখানে আন্দিনীর আঙ্কেল চলে আসে। সে অদ্ভুতভাবে আরিয়র সাথে ভালো ব্যবহার করছিল এবং কথা বলছিল। তবে আরিয়র মন খারাপ ছিল। এরই মাঝে আন্দিনী আরিয়র জন্য খাবার নিয়ে আসে। তবে খাবারটি মুখে দিতেই আরিয় সেটা আবারও মুখ থেকে বের করে ফেলে। আন্দিনীর আঙ্কেল বাগিও বুঝতে পারে যে আরিয়র কাছে খাবারটা ভালো লাগেনি। সে এই ব্যাপারে জিজ্ঞাসা করে, তবে আরিয় কথা এড়িয়ে যায়। এরই মাঝে তার হাত থেকে কিছু একটা পড়ে গেলে সে সেটা তুলতে যায়। টেবিলের নিচে থেকে সে আরিয়র পেছনে এক পচংকে দেখতে পায়। সে অবাক হয়ে উঠে বসে এবং দেখতে পায় আরিয়র পেছনে অসংখ্য পচং রয়েছে। এরই মাঝে আন্দিনী সেখানে চলে আসলে বাগিও খুব অদ্ভুতভাবে কোনো কিছু না বলেই সেখান থেকে চলে যায়। ব্যাপারটা আরিয়র কাছেও অস্বাভাবিক লাগে। বাগিও ওই দিনই বাড়িতে ফিরে এই সকল ব্যাপার নিয়ে ঘাটাঘাটি শুরু করে দেয়। অন্যদিকে নরা আবারও গিয়েছিল আয়ুর সাথে দেখা করতে। সে এই কালো জাদুতে সন্তুষ্ট ছিল না, কেননা আরিয় তার সাথে তার বাড়িতে এখন নেই। সে চাইছিল আরিয় যেন চিরকালের জন্য তারই হয়ে থাকে। তখন আয়ু বলে এই লিন্ত্রিক জাদু আরো বেশি প্রখর হবে যখন সে নিজে এই কালো জাদুটি করবে, তাও আবার এবার লাগবে আন্দিনীর জিনিসপত্র। এখন ওই রাতে আমরা দেখতে পাই আন্দিনী এবং আরিয়র বাড়িতে অদ্ভুত দেখতে কেউ একজন প্রবেশ করেছে। এটা হয়তোবা নরা ছিল, যে কিনা একটা কেচি হাতে চলে যায় আন্দিনীর কাছে। তবে সে তাকে মারতে আসেনি, বরং তার চুল কেটে নেয়, সেই সাথে নিয়ে নেয় তার আন্ডারগার্মেন্টস। এই দুটো জিনিস নিয়েই সে ওই রাতেই কালো জাদু শুরু করে দেয়। এবার এই লিন্ত্রিক কালো জাদু সে নিজে করে, যাতে করে আরিয় তার প্রেমে পাগল হয়ে যায়। আর এর প্রভাব আমরা তখনই দেখতে পাই। আরিয় ঘুম থেকে খুব অদ্ভুতভাবে জেগে ওঠে। তার চোখের রঙও পরিবর্তন হয়ে গিয়েছিল। সে তখনই ব্যাকুল হয়ে তার ফোনটি নিয়ে নেয় এবং রুমের বাইরে চলে যায়। তবে এতে করে ঘুম ভেঙে যায় আন্দিনীর। সে তখন আরিয়র পিছু পিছু রুমের বাইরে যায় এবং তাকে ডাকতে থাকে। আরিয়কে খুঁজতে খুঁজতে সে যখন রান্নাঘরে পৌঁছায়,
তখন সে সেখানে ওই শয়তানের উপস্থিতি দেখতে পায়। ভয়ে চিৎকার করতে করতে ড্রয়িং রুমে আসা মাত্রই তার সামনে অসংখ্য পচং এবং ওই শয়তান চলে আসে, যে কিনা ভয়ানকভাবে তার দিকে এগোচ্ছিল। ভয়ে চিৎকার করতে করতে আন্দিনী নিচে পড়ে যাওয়া মাত্রই সে নিজেকে এক গোরস্থানে আবিষ্কার করে। অন্ধকারে এই গোরস্থানের ভেতরে সে আরিওকে দেখতে পায়, যে কিনা একটা কবরের সাথে নিজের মাথা আঘাত করছিল। তার এই ভয়ানক দৃশ্য দেখে চিৎকার করে আন্দিনী পালাতে শুরু করলে তার সামনে ওই শয়তান চলে আসে এবং তার গলা চেপে ধরে। ওই সময় তার পেছনে ওই পচংও ছিল। সাথে সাথে তার ঘুম ভাঙে তার নিজের বাড়িতে। সকাল হয়ে গিয়েছিল এবং সে ড্রয়িং রুমের নিচে শুয়েছিল। পুরো বাড়িতে সে আরিওকে খুঁজতে থাকে, তবে সে কোথাও আরিওকে খুঁজে পায় না, যেন সে তাকে না বলে কোথাও একটা চলে গিয়েছিল। তাই তো ওই দিনই ইয়ান্ত এবং লিলিনকে সাথে নিয়ে আন্দিনী পৌঁছে যায় আরিওর অফিসে। সেখানে সে তার কলিগকে প্রথমে ঘুষ দেয় আর এরপর ভয় দেখিয়ে জানার চেষ্টা করে যে আরিও কোথায় গিয়েছে। তবে এতে কোনো লাভ হয় না, কারণ আরিওর কলিগের কোনো রকম ধারণাই ছিল না যে আরিও কোথায় গিয়েছে। ফলে নিরাশ হয়ে আন্দিনীরা অফিস থেকে বেরিয়ে যাচ্ছিল। ঠিক তখনই তাদের মাথায় বুদ্ধি আসে যে তারা তো আরিওর আইডি কার্ডে থাকা তার ঠিকানায় গিয়ে খোঁজ নিতে পারে। তাই তো তারা তিনজন সেখান থেকেই রওনা হয় আরিয়ার ওই ঠিকানার উদ্দেশ্যে। অন্যদিকে যখন আন্দিনী বাড়িতে ছিল না, এই সুযোগে বাগিও আমারাকে নিয়ে আসে তার বাড়িতে, কেননা সে জানতে চাইছিল আন্দিনীর উপর কে কালো জাদু করেছে আর কি জিনই বা তার পেছনে পাঠানো হয়েছে। আমারার কাছে থাকা চাবি দিয়ে তারা দুজনে ভেতরে প্রবেশ করে এবং পুরো বাড়ি তল্লাশি নিতে থাকে। সেদিন যখন নরা এসেছিল, সে যে সোফায় বসেছিল সেই সোফার পাশেই বাগিও একটা পুটলি পায়, যে পুটলির ভেতরে ছিল কালো জাদুর সব জিনিসপত্র। অর্থাৎ এই কারণেই মূলত নরা ওই দিন এই বাড়িতে এসেছিল। এখন বাগিও এই কালো জাদুর ব্যাপারে আরো বিস্তারিত জানতে চাইছিল, যে কারণে সে ঠিক করে যে সে ওই বিশেষ রিচুয়াল রোগসুকমো পারফর্ম করবে। আমারা দ্রুত পর্দাগুলো লাগিয়ে দেয় যাতে করে পরিবেশ অন্ধকার হয়ে আসে। ওই সময় আয়ুও কালো জাদুর রিচুয়াল করছিল। এখন রোগসুকমো তারা শুরু করে এবং বাগিও নিজেকে ট্রান্সফার করে ফেলে, যে ব্যাপারটা আয়ুও বুঝতে পারে। যেমনটা আমরা আগেই দেখেছি, লিন্ত্রিক এই কালো জাদুটি কবরে থাকা একটা লাশের উপর করা হয়েছিল, যে কারণে বাগিও চোখ খুলে ওই লাশের কবরে। আর এই ব্যাপারটা বুঝতে পেরে আয়ু তার দিকে এগিয়ে আসে। এদিকে ওই সময় বাগিওর পাশে বসেছিল আমারা। হঠাৎই সে বুঝতে পারে কেউ একজন বাড়িতে আসতে চলেছে, তাই সে জানালার কাছে অদ্ভুতভাবে থেকে তাকে ভয় দেখায়। ফলে সে আর বাড়ির ভেতরে আসে না। এর কিছুক্ষণের মধ্যেই উপরে অ্যাটিক থেকে আওয়াজ ভেসে আসে। ফলে আমারা দেখার জন্য সিঁড়ি নিয়ে উপরে চলে যায়। অন্ধকারে অ্যাটিকের ভেতরে সে দেখার চেষ্টা করছিল যে কি আছে। এরই মাঝে আচমকা তার সামনে ভেড়ার মাথা চলে আসে। এদিকে কবরের মাঝে থাকা বাগিও সেখানে লাইটার জ্বালিয়ে বের হওয়ার চেষ্টা করছিল। তবে আয়ু যেহেতু বুঝতে পেরেছিল যে তার কালো জাদুতে ব্যাঘাত ঘটাতে বাগিও এখানে এসেছে, তাই সে নিজের শক্তি দ্বারা ওই কবরে থাকা পচংকে জাগিয়ে তোলে এবং সেটা বাগিওকে চেপে মেরে ফেলতে আরম্ভ করে। সে চিৎকার করে আমারাকে ডাকতে থাকে। রিয়েল লাইফে আমরা দেখতে পাই তার উপর কবরের মাটি পড়ছে। এরই মাঝে আমারাও ছুটে চলে আসে তার কাছে এবং তাকে ডেকে তার হুঁশ ফিরায়। ফলে এই যাত্রায় বাগিও বেঁচে যায়। আমরা তাকে তখন অ্যাটিকের কথা বললে তারা দুজন চলে যায় অ্যাটিকটি চেক করতে। ভাঙা অংশটি তারা দেখতে থাকে যেখান থেকে বাগিও আগে একবার পড়ে গিয়েছিল। তবে সেখানে কিছু না পেয়ে তারা যখন চলে আসছিল, তখনই আচমকা আমারাকে পিছ থেকে কেউ টানতে আরম্ভ করে। বাগিও তাকে কোনো মতে নিচে পড়া থেকে আটকায়। আর এরপর তারা দুজন ছুটে বেরিয়ে আসে ওই বাড়ি থেকে। বাগিও আমারাকে বলে এখনই আন্দিনীকে কল দিয়ে এসব ব্যাপারে জানাতে, যাতে করে সে নিজের বাড়িতে না ফেরে। একথা বলে সে বাজারের উদ্দেশ্যে রওনা হয় যাতে করে সে কিছু সাহায্য আনতে পারে। অন্যদিকে আন্দিনী লিলিন এবং ইয়ান্তর সাথে পৌঁছে গিয়েছিল ওই অ্যাড্রেসে, যেটা আরিওর আইডিতে দেওয়া ছিল। ওই এলাকারই একজন তাদেরকে এক্স্যাক্ট লোকেশনে নিয়ে যায়। তবে সেখানে তো কোনো বাড়ি ছিল না। এরই মাঝে তারা গাছের উপর এক ভয়ানক প্রেতাত্মাকে দেখতে পায়, যাকে দেখে তারা ভয়ে ছুটে পালায়। এখন আরিওর ব্যাপারে খোঁজ নেওয়ার জন্য আন্দিনী চলে যায় ব্যাংকে, যেখানে আরিওর অ্যাকাউন্ট ছিল। তবে সেখান থেকেও কোনো রকম সাহায্য সে পায় না। সে যে মেয়েটির সাথে কথা বলছিল সেই মেয়েটি একটা রোল খাচ্ছিল, যেটা দেখে আন্দিনীর মনে পড়ে যায় ওই বিশেষ রোলের কথা, যেটা প্রায় আরিও তার জন্য কিনে নিয়ে যেত। তাই আন্দিনী চলে যায় ওই রেস্টুরেন্টে এবং সেখানে গিয়ে আরিওর ছবি দেখিয়ে সেখানে থাকা মেয়েটিকে জিজ্ঞাসা করতে থাকে। আরিওর ছবি দেখে আমরা বুঝতে পারি রেস্টুরেন্টের ম্যানেজার তাকে চিনতে পারে। তবে সে কিছু বলবেই তার আগেই আমরা আরিও এবং নরাকে দেখতে পাই। তারা দুজনও ওই রেস্টুরেন্টে এসেছিল।
যাদেরকে এইভাবে একসাথে দেখে আন্দিনী তো ভীষণ ক্ষেপে যায়। ইয়ান্ত তার দিকে একটা কাঁটা চামচ এগিয়ে দেয়, যেটা হাতে নিয়ে রাগের মাথায় ছুটে চলে যায় আন্দিনী। সে গিয়েই আরিওকে আঘাত করতে আরম্ভ করে, ফলে আরিও খুবই খারাপভাবে আহত হয়ে যায়। তবে এটা শুধুমাত্র আন্দিনীর কল্পনা ছিল। তারা তখনও রেস্টুরেন্টের ভেতরে ছিল এবং ইয়ান্ত ফোন বের করেছিল রেকর্ড করার জন্য। আন্দিনী এদিকে নরাকে গালি দিতে দিতে তাদের দিকে ছুটে চলে যায়। তাকে এইভাবে দেখে ঘাবড়ে গিয়েছিল নরা এবং আরিও। তারা দ্রুত গাড়িতে উঠে বসে। আন্দিনীর তো মাথা ঠিকই ছিল না। সে গাড়ির সামনে গিয়ে তাদের আটকানোর চেষ্টা করতে থাকে, তবে এতে কোনো লাভ হয় না। তারা সেখান থেকে গাড়ি নিয়ে চলে যায়। এখন এই ঘটনায় আন্দিনী ভীষণভাবে ভেঙে পড়েছিল। তাই তো তাকে আমারা এবং বাগিওর বাড়িতে পৌঁছে দেয় লিলিন এবং ইয়ান্ত। আন্দিনীর এই অবস্থা দেখে বাগিওর ভীষণ খারাপ লাগে। এখন এভাবেই কয়েকটা দিন কেটে যায়। আন্দিনী মন খারাপ করে বসেছিল। তার মনে পড়তে থাকে আরিওর সাথে তার প্রথম দেখার কথা, আরিওর পছন্দের খাবার, তাদের দুজনের একসাথে রেস্টুরেন্ট খোলার কথা। এরকম এক সমুদ্রের তীরে বসেই আন্দিনীকে প্রপোজ করেছিল আরিও। এসব ভেবে আন্দিনী কাঁদছিল। এমন সময় তার কাছে আমারা আসে। তখন আন্দিনী তাকে জানায় যে সে প্রেগনেন্ট। যা জানার পর আমার আর আন্দিনীর জন্য ভীষণ খারাপ লাগে। এদিকে ততক্ষণে বাগিও খুঁজে বের করে ফেলেছিল যে এটা একটা লিন্ত্রিক জাদু, অর্থাৎ ভালোবাসার স্পেল, যা আরিওর উপর কেউ একজন ইচ্ছাকৃতভাবে করেছিল। এখানে আন্দিনী তাকে অনুরোধ করে বলে যে তার সন্তানের বাবাকে তার কাছে ফিরিয়ে দিতে। বাগিও তাকে ধৈর্য ধরতে বলে, তারা নিশ্চয়ই কিছু একটা করবে। এখন পরদিন আমরা রেস্টুরেন্টের দৃশ্য দেখতে পাই, যেখানে লিলিন এবং ইয়ান্ত কাজ করছিল। আজও রেস্টুরেন্টে কোনো কাস্টমার আসেনি, যে কারণে আজও খাবার নষ্ট হয়েছিল এবং সেটা ফেলতে লিলিন বাইরে গিয়েছিল। তবে সেটা ফেলে যখন সে চলে আসছিল তখন আচমকা একটা ভেড়ার মাথা উপরে এসে পড়ে। হ্যাঁ, প্রথম থেকে এই জিনিসটাকে আমি ছাগল বললেও আসলে এটা ভেড়ার মাথা ছিল। পাশাপাশি যে শয়তান জিনকে পাঠানো হয়েছিল এই কালো জাদুর মাধ্যমে, সেটাও মূলত ছাগলের নয় বরং ভেড়ার আকৃতির ছিল। এখন বর্তমানে এই ভেড়ার মাথা দেখে লিলিন এত বেশি ঘাবড়ে গিয়েছিল যে সে চিৎকার করে ইয়ান্তকে ডাক দেয়। ইয়ান্ত প্রথমে লিলিনের কথায় বিশ্বাস করে না এবং ওই মাথাটি নিয়ে আবারও গর্তে ফেলে দেয়। তবে সে যখন চলে আসছিল তখন আচমকা এক অদৃশ্য শক্তি তাকে টেনে নিয়ে যেতে থাকে ওই গর্তের দিকে। লিলিনের সাহায্যে সে কোনো মতে এই শক্তির হাত থেকে রক্ষা পায়। এরই মাঝে ওই গর্তের ভেতর থেকে বেরিয়ে আসে অসংখ্য ভেড়া এবং তাদের দিকে তেড়ে যেতে থাকে, যাদেরকে দেখে তারা ভয়ে ভেতরে চলে যায়। ওই সময় আমরা সেখানে ওই শয়তানকেও দেখতে পাই। রেস্টুরেন্টের ভেতরে লুকিয়ে থাকা ইয়ান্ত এবং লিলিন ওই শয়তানের ছায়া দেখতে পায়। ইয়ান্ত দরজা আটকাতে গেলে তার সামনে একটা ভেড়া এসে পড়ে, ফলে সে আটকে পড়ে এবং লিলিন সেখান থেকে পালিয়ে যায়। তবে সে রান্নাঘর পর্যন্ত যাওয়া মাত্রই এক অদৃশ্য শক্তি তাকে টেনে একটা ওভেনের ভেতরে আটকে ফেলে। ইয়ান্ত তার চিৎকার শুনে তার দিকে এগোচ্ছিল, এমন সময় সেখানে থাকা আগুন আপনা আপনি জ্বলে ওঠে, ফলে ভীষণ কষ্ট পেতে থাকে লিলিন। ইয়ান্ত কোনো মতে তাকে বাঁচিয়ে সেখান থেকে বের করে। এই ঘটনায় তারা দুজন এত বেশি ঘাবড়ে গিয়েছিল যে তারা পালিয়ে সেই রেস্টুরেন্ট থেকেই বেরিয়ে যায়। এখন ওই রাতের দৃশ্য দেখা যায় যেখানে আন্দিনী আমারাকে নিজের খেয়াল রাখতে বলছিল, কেননা আমারা এবং বাগিও রোগসুকমো পারফর্ম করতে চলেছে এবং এর মাধ্যমে তারা ওই কালো জাদু নষ্ট করতে চলেছে, যে কালো জাদু আন্দিনী এবং আরিওর উপর করা হয়েছিল। আর এর জন্য তারা তাদের বাড়ির সামনেই দুটো কবর খুঁড়েছিল। বাগিও আমারাকে সাবধান করে বলে যে এবারের এই রিচুয়াল আগের মতো সহজ হবে না, বরং অনেক বেশি ভয়ানক হতে চলেছে। তাই সে যেন সেই সব কিছু করে যা বাগিও তাকে বলেছে। কথা বলে তারা দুজন রিচুয়াল শুরু করে এবং দুটো কফিনের ভেতরে শুয়ে পড়ে। সাথে সাথে চারিদিকে প্রচণ্ড ঝোড়ো বাতাস শুরু হয়ে যায়। আমরা আমারাকে দেখতে পাই যে কিনা ওই বাজারে পৌঁছে গিয়েছিল, যে বাজারটা আমরা গল্পের শুরুতে দেখেছিলাম, অর্থাৎ যেখানে আয়ুর দোকান ছিল। সে আয়ুর সাথে দেখা করে এবং লিন্ত্রিক জাদুর ব্যাপারে বলে। আয়ুর এটা দেখে সন্দেহ হয় যে এত সুন্দরী এবং অল্প বয়সী একজন মেয়ে কেন কারোর উপর এই প্রেমের জাদু করতে চলেছে। আমার এখানে নানান রকম মিথ্যা কথা বলতে থাকে তাকে ভোলানোর জন্য। তবে আয়ু ঠিকই শেষমেশ বুঝতে পারে যে আমরা তাকে মিথ্যা বলছে। সে যতক্ষণে এখানে আয়ুকে ব্যস্ত রাখছিল ততক্ষণে বাগিও চলে গিয়েছিল ওই কালো জাদু করার স্থানে এবং সেখানে থাকা আরিওর উপর করা লিন্ত্রিকের স্পেল খুঁজছিল, যাতে করে সে সেটা নষ্ট করতে পারে। তবে আয়ু যেহেতু বুঝে ফেলেছিল তাই সে সেখানে পৌঁছে যায় এবং বাগিওকে বলে যে সে তো তাকে আগেই সাবধান করেছিল যে তার রিচুয়াল আয়ুর কালো জাদুর সামনে কিছুই না। বাগিও এখানে আরিওর উপর করা কালো জাদু তুলে নিতে বলে। সেটা না করতে চাইলে বাগিও এবার স্পেল পরে আয়ুর উপর আক্রমণ করতে যায়।
তবে আয়ুর শক্তি এত বেশি ছিল যে সে হাতের ইশারাতেই বাগিওকে আঘাত করতে থাকে। এর ফলে বাস্তব দুনিয়ায় আন্দিনীর সামনে থাকা বাগিও এবং আমারার কফিন হাওয়ায় ভাসতে আরম্ভ করে, যা দেখে অসহায়ের মতো কাঁদতে থাকে আন্দিনী। এদিকে আয়ু ততক্ষণে শয়তানি শক্তি দ্বারা বাগিওকে অনেকটা আহত করে ফেলেছিল। সেখানে আমারাকেও ধরে নিয়ে এসেছিল আয়ুর সহকারী। বাগিওই আমারাকে পাঠিয়েছে এটা জানার পর আয়ু আরো বেশি ক্ষেপে যায়। সে বাগিওকে মারাত্মকভাবে আঘাত করতে থাকে, যা দেখে সুযোগ বুঝে আমারা সেখান থেকে পালাতে আরম্ভ করে। আয়ুর সহকারী তার পিছু করতে থাকে। এদিকে বাগিওকে পুরোপুরিভাবে শেষ করে দেয় আয়ু, যার ফলে আন্দিনীর সামনে ওই কফিন নেমে আসে এবং বাগিও ঠিক সেইভাবে মারা যায় যেভাবে আয়ু তাকে মেরেছিল। এটা দেখে আন্দিনী ভীষণভাবে কাঁদতে থাকে। অন্যদিকে আয়ুর সহকারী আমারাকেও ধরে ফেলেছিল। সে তাকেও ছুরি দিয়ে আঘাত করে করে সেখানেই শেষ করে দেয়, ফলে তারও কফিন নিচে নেমে আসে এবং সেও মারা যায়। বোনের এমন মৃত্যুতে আয়ু আরও বেশি ভেঙে পড়েছিল। তার মনে পড়তে থাকে তার আদরের ছোট বোনের সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলোর কথা এবং সে চিৎকার করে কাঁদতে থাকে। তাদের দুজনকে সেই স্থানেই কবর দেওয়া হয় যেখানে এই রিচুয়ালের জন্য কবর খোঁড়া হয়েছিল। আন্দিনী এবার রাগের মাথায় তার এবং আরিওর বিয়ের ছবিটি ভেঙে ফেলে, যার ভেতরে সে ছোট্ট একটা চিরকুট পায়, আর তাতে একটা ঠিকানা ছিল। বাগিও বেঁচে থাকাকালীনই আন্দিনীকে বলে গিয়েছিল যে এই কালো জাদু কিভাবে নষ্ট করতে হবে। তাই এবার আন্দিনী এই কাজে ইয়ান্তো এবং লিলিনের সাহায্য চায়। সে তাদের দুজনকে নিয়ে ওই অ্যাড্রেসের উদ্দেশ্যে রওনা দেয়, যেটা বাগিও তার জন্য রেখে গিয়েছিল। পৌঁছাতে পৌঁছাতে রাত হয়ে যায়। আন্দিনীরা ওই ঠিকানায় পৌঁছে আয়ুকে ফলো করছিল। রাতের অন্ধকারে আয়ু একটা পাথরের ওপর গিয়ে দাঁড়ায় এবং পানিতে ঝাঁপ দেয়, যা দেখে তারা তিনজনই হতবাক হয়ে যায়। তারা কি করবে তা বুঝে উঠতে পারছিল না। এমন সময় আয়ু তাদের পিছে চলে আসে। সে তালি দেওয়া মাত্রই তারা সেখানেই অজ্ঞান হয়ে যায়। চোখ মেলতেই তারা তিনজন নিজেদেরকে বাধা অবস্থায় পায়। আয়ু তাদেরকে বেঁধে রেখেছিল। আন্দিনী এখানে আয়ুকে প্রশ্ন করে যে কেন তার আঙ্কেল এবং বোনকে মেরে ফেলা হয়েছে। তখন আয়ু বলে এই প্রশ্নের উত্তর তাকে ওই মেয়ে দিতে পারবে যে কিনা তাকে হায়ার করেছিল এই কালো জাদু করার জন্য। ওই মেয়ের অ্যাড্রেসও সে এখানে আন্দিনীকে দিয়ে দেয়, আর এরপর সে তার সহকারীকে তাদের তিনজনকে মেরে ফেলতে বলে সেখান থেকে চলে যায়। তবে এদিকে দড়িতে আগুন লাগিয়ে মুক্ত হয়ে গিয়েছিল আন্দিনী, যাকে সেখানে বাধা অবস্থায় না পেয়ে ওই সহকারী অবাক হয়ে যায়। ঠিক তখনই আন্দিনী তার উপর হামলা করে, আর এরপর সে ইয়ান্তো এবং লিলিনকে বলে কালো জাদুর ওই পটলি খুঁজে বের করতে। সে যাবে ওই মহিলার কাছে যে কিনা তার হাজবেন্ডের উপর কালো জাদু করেছিল। এখন ভয়ে ভয়ে মুখোশ পরে ইয়ান্তো এবং লিলিন গিয়ে পৌঁছায় ওই কালো জাদুর স্থানে। এদিকে ততক্ষণে আন্দিনীও নরার বাড়ির সামনে পৌঁছে গিয়েছিল। বিশাল বাংলোর ভেতরে সে প্রবেশ করে, যেখানে বাইরে থেকে সে আরিওকে দেখতে পায় ভেতরে। ফলে এবার সাহস করে সে ভেতরে প্রবেশ করা মাত্রই সে সামনে আরিওকে দেখতে পায়, যে কিনা নিজের হুঁশে ছিল না। সে আন্দিনীর সামনেই ফ্লোরের উপর নিজের মাথা আঘাত করছিল, যা দেখে আন্দিনী ছুটে গিয়ে তাকে আটকানোর চেষ্টা করতে থাকে। এমন সময় সেখানে হাসতে হাসতে চলে আসে নরা। আন্দিনী তাকে তার সংসার নষ্ট করার জন্য দায়ী করতে থাকলে নরা এখানে অদ্ভুত কথা বলতে থাকে যে তাদের মধ্য থেকে আন্দিনীই আসলে খারাপ। ভুক্তভোগী তো নরা। সেই মানুষটিকে অর্থাৎ আরিওকে ভীষণ ঘৃণা করে, কেননা আরিও তাকে ধোঁকা দিয়েছে। আন্দিনী এখানে তার বোন এবং আঙ্কেলের কথা বললে সে হাসতে থাকে, যা দেখে আন্দিনী তার উপর আঘাত করতেই যাবে তার আগেই নরার ইশারায় আরিও জেগে ওঠে এবং আন্দিনীর উপর হামলা করে। কোনোভাবে হুঁশ ফেরাতে না পেরে আন্দিনী এবার আরিওকে আঘাত করে অজ্ঞান করে ফেলে, আর এরপর আক্রমণ করতে যায় নরার উপর। ঠিক তখনই নরা হাতের ইশারা করে এবং সাথে সাথে আন্দিনী নিজেও নরার বশে চলে আসে, কেননা নরা আন্দিনীর উপরও কালো জাদু করেছিল, যেমনটি ওই রাতে আমরা দেখেছিলাম। এখন আন্দিনীকে বশ করার পর সে এবার আরিওকে ছেড়ে দেয়। জ্ঞান ফেরার পর আরিও কিছুই বুঝতে পারছিল না। এরই মাঝে নরার কথা মোতাবেক আন্দিনী তার উপর হামলা করে। সে তাকে ভীষণভাবে আঘাত করতে থাকে। আরিও কোনো মতেই তার হাত থেকে মুক্ত হতে পারছিল না। আন্দিনী তাকে ছুঁড়ে ফেলে দেয় নরার সামনে। তখন নরা আরও বেশি মজা নেওয়ার জন্য আবারও হাতের ইশারা করে এবং আরিও নিজেও নরার বশে চলে আসে। এবার বসে থাকা আন্দিনী এবং আরিওর মধ্যে লড়াই শুরু হয়ে যায়। হাতের ইশারাতেই নরা তাদের স্বামী স্ত্রীকে নিয়ন্ত্রণ করছিল এবং একে অপরের উপর হামলা করাচ্ছিল। বাস্তব জীবনে যেমন কিছু মানুষের প্ররোচনায় স্বামী স্ত্রীর মাঝে ঝামেলা বাঁধে এবং তাদের সম্পর্ক নষ্ট হয়,
তারা যখন এখানে নরার ইশারায় একে অপরের সাথে লড়াই করছিল, তখন অন্যদিকে ইয়ান্ত এবং লিলিন আপ্রাণ চেষ্টা করছিল খুঁজে বের করতে ওই কালো জাদুর জিনিসপত্র। আশেপাশে কোথাও সেটা ছিল না, তবে মেন জায়গায় খোঁজার সাহস তারা পাচ্ছিল না। কোনো মতে সাহস করে তারা ওই স্থানে খুঁজতে যায় এবং সেখানেই পেয়ে যায় আন্দিনী এবং আরিয়র উপর করা কালো জাদুর সব জিনিসপত্র। তারা বুঝতে পারে সবথেকে শক্তিশালী এবং ভয়ঙ্কর কালো জাদু করা হয়েছিল তাদের দুজনের উপর। এখন ওই বিশেষ কাগজ জ্বালিয়ে দিতে হবে। তবে সেখানে থাকা আগুনটি নিভে গিয়েছিল। ইয়ান্ত তখন তার কাছে থাকা গ্যাস লাইটটি ব্যবহার করে এবং ওই কাগজে আগুন ধরিয়ে দেয়। এদিকে ওই সময়ও লড়াই করে চলেছিল আন্দিনী এবং আরিয়, যা দেখে মজা নিচ্ছিল নরা। ওই কাগজ পুরোপুরি পুড়ে যাওয়া মাত্রই তারা দুজন নরার বশ থেকে বেরিয়ে আসে, যা দেখে নরা এবার ভীষণভাবে ক্ষেপে যায়। রাগের মাথায় সে চিৎকার করতে থাকে। তখনও তার কাছে কালো জাদুর ওই কাগজ ছিল। পাগলের মতো সে ছুটে চলে যায় আন্দিনীর কাছে এবং তার চুল ছিঁড়ে নিতে থাকে, আবারও তার উপর কালো জাদু করার জন্য। ঠিক তখনই আন্দিনী তাকে অনুরোধ করে বলে ওঠে যে সে প্রেগনেন্ট, তার পেটে আরিয়র বাচ্চা রয়েছে। যা শোনা মাত্রই নরা আরো বেশি ক্ষেপে যায় এবং চিৎকার করে কাঁদতে কাঁদতে আরিয়র উপরই হামলা করতে যায়। ঠিক তখনই বাবা বলে ডাকতে ডাকতে সিঁড়ি দিয়ে একটা ছোট্ট বাচ্চা ছেলে নেমে আসে। সে ছুটে চলে আসে আরিয়র কাছে এবং তাকে বাবা বলে ডাকতে থাকে। সেই সাথে তার এই অবস্থা দেখে কাঁদতে থাকে। আন্দিনীর আর কিছু বুঝতে বাকি থাকে না। তখন নরা তাকে বলে যে তার এবং আরিয়র বিয়ে হয়েছে 7 বছর হয়ে গিয়েছে। এর মাঝে আরিয় তাকে বহুবার ধোঁকা দিয়েছে। সে এক ধোঁকাবাজ লোক। সে নতুন করে জীবন শুরু করেছিল আন্দিনীর সাথে। আর এর মানে হলো নরা আন্দিনীর সংসার নষ্ট করেনি, বরং আন্দিনীই নরার সংসার ভাঙার জন্য দায়ী। এটা জানার পর আন্দিনী ভীষণভাবে ভেঙে পড়েছিল। সে বুঝতে পেরেছিল নরা এই সব কিছু করেছে শুধুমাত্র তার সন্তানের কাছে তার বাবাকে ফিরিয়ে আনার জন্য। এখন এখানেই দৃশ্যটি শেষ হয়ে যায়। এই ঘটনার বেশ কিছুদিন পরের দৃশ্য আমরা দেখতে পাই। আমরা ব্যাংকের ওই মেয়েটিকে দেখতে পাই, যার কাছে আন্দিনী গিয়েছিল সাহায্য চাওয়ার জন্য। তবে সে আরিয়র ব্যাপারে কিছুই বলেছিল না, কেননা আরিয়র সাথে তারও সম্পর্ক চলছিল। আমরা দেখতে পাই আরিয় বেঁচে আছে এবং সে এখনো পর্যন্ত পরকীয়া চালিয়ে যাচ্ছে। ব্যাংকের ওই মেয়েটির সাথে সে একটা হোটেল রুমে যায়, যখন দূর থেকে অন্য এক বিল্ডিংয়ে দাঁড়িয়ে কেউ একজন তাদের উপর নজর রাখছিল। কিছুদিন আগের দৃশ্যে আমরা এই মেয়েটির চেহারা দেখতে পাই, যে কিনা আয়ুর কাছে গিয়েছিল। অর্থাৎ কোনো এক সময় এই মেয়েটিকেও আরিও ধোঁকা দিয়েছে, তাই তো সেও আয়ুকে দিয়ে তার উপর কালো জাদু করতে চাইছিল। তবে লিন্ত্রিক নয়, বরং আরো ভয়ানক কালো জাদু, যার মাধ্যমে সে আরিওকে পেতে চায় না, বরং সম্পূর্ণরূপে শেষ করে দিতে চায়। এখন হোটেল রুমের দৃশ্য আমরা দেখতে পাই, যেখানে ওই মেয়েটি আরিওর সামনে আসে এবং আচমকাই এক ভয়ানক রূপ ধারণ করে। সে ভয়ানকভাবে আরিওকে শেষ করে দেয়। এটা আসলে কোনো এক জিন ছিল, কেননা ওই মেয়েটি তো তখনও ওয়াশরুমে ছিল। যেখান থেকে বের হতেই আরিওর এই ভয়ানক অবস্থা দেখে সে চিৎকার করে ওঠে। আর তখনই আমরা ওই মেয়েটিকে দেখতে পাই, যে কিনা অন্য বিল্ডিংয়ে থেকে তাদের উপর নজর রেখেছিল, অর্থাৎ যে আরিওকে মারার জন্য এই কালো জাদু করেছিল। সে হাসতে হাসতে বাড়িতে ফিরে যাচ্ছিল। এখন মুভির শেষ দৃশ্যে আমরা দেখতে পাই আন্দিনীকে, যার কোলে ছিল এখন আরিওর সন্তান। তবে আরিওর কোনো চিহ্ন তার জীবনে ছিল না। সে খুব সুন্দরভাবে নিজের সন্তান ইয়ান্ত এবং লিলিনের সাথে নতুন করে জীবন শুরু করেছিল। আর এরই সাথে শেষ হয়ে যায় আজকের এই গল্পটি। আশা করছি এই গল্পটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং একটি কমেন্ট করতে ভুলবেন না। আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। সেই সাথে যে কোনো ভিডিওর আপডেট পেতে এখনই জয়েন করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে। লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।